আচ্ছা, একবার ইম্যাজিন করুন তো, আপনার বাবা মা আপনাকে একটা পুতুল কিনে দিল, যে পুতুলটা আপনার খুবই প্রিয়, আপনার খুব আদরের একটা পুতুল। আপনি সেই পুতুলের সাথে সারাদিন খেলেন, সেই পুতুলটাকে সাজিয়ে দেন, সেই পুতুলটার সাথে ঘর ঘর খেলেন। কিন্তু একদিন হঠাৎ আপনি খেয়াল করে দেখলেন আপনার পুতুলটিকে আপনি এক জায়গায় রেখে আসলে সেটি অন্য জায়গায় পাওয়া যায়। মানে আপনার পুতুলটি একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। একদিন আপনি খেয়াল করলেন আপনার পুতুলের গায়ে ভয়ঙ্কর রকমের কিছু রক্ত লেগে আছে। তখন আপনার কাছে কেমন লাগবে? একদিন তো আপনি বাসার বাইরে থেকে বাসায় ফিরে দেখলেন আপনার পুতুল যে রুমে রাখা আছে সেই ঘরের মধ্যে ভয়ঙ্কর রকমের কিছু দেয়ালে আঁকিঝুঁকি করা আছে, এবং এক জায়গায় লেখা আছে হেল্প আস, এবং আরেক জায়গায় লেখা মিস মি। তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে শুনে হয়তো লাগছে যে আমি বানোয়াট কোনো ঘটনা বলছি আপনাদের, কিন্তু না, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পুতুল অ্যানাবেলের ঘটনা আমি বলছি। এই অ্যানাবেলের সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেক মুভি বানানো হয়েছে, অনেক আর্টিকেল লেখা হয়েছে। সো আমরা সবাই জানি এটা সত্যি একটা ঘটনা। এবং সেই অ্যানাবেলের পুতুলের ভিতরে ছিল সেই বাড়ির একটি ছোট্ট বাচ্চার আত্মা। এখন আমি যদি আপনাকে বলি যে আমাদের বাংলাদেশের ঢাকার খুব কাছের একটি জেলা বিক্রমপুরে এমনই একটি পুতুলের ঘটনা রয়েছে, যে ঘটনাটি সত্য একটি ঘটনা, এবং বিক্রমপুরের একজন আপু আমাদেরকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আতঙ্কের নিশির নতুন একটি এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ, অ্যান্ড আজকে বিক্রমপুরের একটি বনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে একটি পুতুলের ঘটনা রয়েছে, এবং সেই পুতুলটি প্রতিশোধ নেয়ার পুতুল ছিল। অ্যানাবেলের মধ্যে যেরকম একটি ছোট বাচ্চার আত্মা ছিল, এই পুতুলের ভিতরেও ছিল এই আপুটির মায়ের আত্মা, যে তার স্বামীর ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, সুইসাইডাল কেস। এবং এর পিছনের যে সত্যি ঘটনাটি রয়েছে সেটি আমাদের এই আপু লিখে পাঠিয়েছেন, এবং আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেই আপুর ভাষায়। আতঙ্কের নিশি, এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে। আসসালামু আলাইকুম রূপক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি অবশ্যই ভালো আছেন। আমি দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি। আমার বয়স তখন হবে 7 বছর। আমার বাবার পাশবিক অত্যাচারের কারণে আমার মা অতিষ্ঠ হয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। আমি ভেবেছিলাম হয়তো এই পাশবিক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মায়ে কাজ করেছিলেন, কিন্তু ঘটনাটা এখানে ভিন্ন। আমার মা প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছিলেন। ইয়েস, প্রতিশোধ নেওয়ার জন্য। এবং কিভাবে সে প্রতিশোধটা নিয়েছে আজকে সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা ছোট্ট পুতুল ছিল, যে পুতুলটা আমার খুবই প্রিয় ছিল, এবং এই পুতুলটা আমার মা আমাকে কিনে দিয়েছিলেন। আমি সেই পুতুলটার সাথে সব সময় খেলতাম, সেটাকে সাজিয়ে দিতাম, তার সাথে ঘর ঘর খেলতাম। কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি এই পুতুলের রূপ নিয়ে আমার মা ফিরে আসবে এবং এই ভয়ঙ্কর অত্যাচারের প্রতিশোধ নিয়ে ছাড়বে। আমার বয়স তখন 9 বছর। আমি তখন স্কুলে পড়ি। আমি ছোটবেলা থেকে আমার দাদির খুব কাছে ছিলাম, এবং আমার দাদি আমাকে এবং আমার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। আমাদের এই বাড়িতে একমাত্র আমার মা এবং আমার বিরুদ্ধে আমার এই দাদিই ছিলেন না, এবং আমার বাবার এই অত্যাচারের কারণ ছিল যৌতুক। আমার মাকে সে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করত, এবং এমনকি একদিন আমার মায়ের গায়ে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, এবং আমার মার হাত পুড়ে যায় শুধুমাত্র এই যৌতুকের কারণে। কিন্তু আমার নানা নানুর এতটা সামর্থ্য ছিল না যতটা যৌতুক আমার বাবা বারবার চাইত, এবং তাকে এই ক্ষেত্রে সাহায্য করত আমার চাচি এবং আমার চাচা। প্রতিশোধ
কাদের কাছে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে সেটাই এখন শেয়ার করছি। আমি আমার পুতুলটিকে সবসময় আমার খেলার ঘরে রাখতাম, কিন্তু একদিন রাতেবেলা আমি হঠাৎ করে খেয়াল করলাম আমি আমার দাদির সাথে ঘুমিয়ে আছি, কিন্তু আমাদের ঘরের দরজা দিয়ে ছোট ছোট পা দিয়ে কিছু একটা ঘরের ভিতরে ঢুকছে, যেটা দেখে আমি প্রথম দিকে ভয় পেয়ে যাই, কারণ আমার থেকে ছোট কোনো বাচ্চা আমাদের বাসায় ছিল না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বিড়াল হবে, কিন্তু একটি বিড়াল কিন্তু 2 পায়ে হেঁটে কখনো ঢুকবে না। আমি খেয়াল করে দেখলাম 2 পায়ে হেঁটে হেঁটে আমার সেই পুতুলটি ঢুকছে ঘরের ভিতর। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে একটি পুতুল কিভাবে নিচে থেকে হেঁটে হেঁটে ঘরের ভিতর আসছে, এক ঘর থেকে আরেক ঘরে। আমি ভয়ে চোখ টিপ টিপ করে দেখতে লাগলাম যে পুতুলটি কি করে। সেই পুতুলটি হেঁটে হেঁটে আমার কাছে এসে আমার বিছানায় আমার পাশে শুয়ে পড়ে, এবং এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিন্তু সেই সময় আমি খুব ছোট ছিলাম, তাই কোনো কিছু বুঝতে না পেরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। দ্বিতীয় রাতের ঘটনা, আমি পুতুলটিকে ঠিক সেই অন্য ঘরেই রেখে এসেছিলাম। আমি সেদিন রাতেও দেখলাম পুতুলটি দরজা দিয়ে ঘরে ঢুকছে, কিন্তু এবার সরাসরি এসে আমার খাটের উপরে চড়ছে না। পুতুলটি আমাদের ঘরের মাঝে যে গোল গোল করে ঘুরতে লাগলো, এবং এই দৃশ্য দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি আমার দাদুকে চিৎকার করে চেঁচামেচি করে ডেকে উঠাই যে, দাদু দেখো এইটা কি হচ্ছে, পুতুলটা এভাবে করে কেন হাঁটছে। কিন্তু আমার দাদু যখন ঘুমের থেকে উঠে, তখন দেখা যায় পুতুলটি শুধুমাত্র মাটিতে পড়ে আছে, পুতুলটি কোনোভাবে হাঁটেনি। আমি ভয়ে আমার দাদুকে বললাম, দাদু আমি মাত্র দেখেছি পুতুলটা দরজা দিয়ে ঢুকে এখানে সে গোল গোল করে ঘুরছিল। এটা কোনো ব্যাটারি চালিত পুতুল না যে এভাবে করে ঘুরঘুর করতে পারবে, এটা নর্মাল খেলনা একটা পুতুল। আমার দাদু বলল, তুই হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছিস ঘুমের চোখে, ঘুমিয়ে পড়। এবং আমি আমার দাদুকে জড়িয়ে ধরে সে রাতে ঘুমিয়ে যাই। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই পুতুলটি আমার পাশে শুয়ে আছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এবং সাথে সাথে আমি পুতুলটিকে ছুঁড়ে ফেলে দেই। তৃতীয় রাতের কথা, আমি পুতুলটিকে এবার ইচ্ছাকৃতভাবে আমার পাশে নিয়ে শোয়ালাম যে দেখি কি হয়। কিন্তু আজকের রাতে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি টিপটিপ চোখে দেখতে পেলাম পুতুলটি হেঁটে আস্তে আস্তে করে আমাদের আলমারির উপরে গেল, এবং একটা লাফ দিয়ে ফ্যানের উপরে চলে গেল। এরপর সেই ফ্যান ধরে পুতুলটি ঝুলছে এবং কি ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে হাসছে। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, এর পরের দিন আমি আমার ঘটনাটা পুরোপুরি আমার চাচিকে খুলে বলি। যদিও আমার চাচি আমাকে আদর করতো না, কিন্তু সে বলল, এক কাজ কর ফুলি, পুতুলটি ডাস্টবিনে ফেলে দে। এবং আমি তার কথা মতো পুতুলটি ডাস্টবিনে ফেলে দেই। কিন্তু এটা আমি কি দেখছি, পুতুলটি ডাস্টবিনে ফেলার 10 মিনিট পরে এসে দেখলাম পুতুলটি আমার ঘরে আমার খাটের উপরে শুয়ে আছে। এটা কি করে সম্ভব? ঘটনা শুরু হয় চতুর্থ দিন রাতে। একটা কথা বলে রাখা ভালো, আমার চাচি সেই সময় অন্তঃসত্ত্বা মানে প্রেগনেন্ট ছিলেন। আমার চাচি হঠাৎ রাতেবেলা 12টার পর চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আমরা সবাই ভয়ে তার ঘরে দৌড়ে গেলাম। গিয়ে দেখলাম আমার চাচির চুল এলোমেলো অবস্থায় চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, ও চলে আসছে, ও ফেরত চলে আসছে, আমাদের সবাইকে নিয়ে যাবে, আমাদের সবাইকে নিয়ে যাবে। এ কথা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই, এবং আমি ভয়ে গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমার মা আমার কাছে এসে আমাকে বলছে, ফুলি তুই একদম ভয় পাইস না মা, আমি চলে আসছি, আমি থাকতে ওরা তো আর কিছুই করতে পারবো না। এবং এই জিনিসটা দেখার পর সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু যেহেতু আমার মায়ের কথা, তাই আমি আমার দাদু অথবা বাবা কাউকেই বলিনি, কারণ ভয়ে ছিলাম যদি তারা আমাকে মারে। যাই হোক, এরপরের দিন রাতে চাচি ভয়ঙ্করভাবে আবার চিৎকার চেঁচামেচি করা স্টার্ট করে, এবং এবার দরজা বন্ধ করে, এমনকি চাচাও দরজার বাইরে ছিলেন। আমরা দৌড়ে যাই, দৌড়ে গিয়ে চাচিকে বারবার ডাকার চেষ্টা করি যে, চাচি তুমি দরজা খোলো, তুমি কেন ভিতরে দরজা বন্ধ করে আছো? তারপর আমরা হঠাৎ দেখতে পাই ঘরের ভিতরে আগুন। আমার চাচি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখার পর আমার চাচা পুরোপুরি পাগল হয়ে যায়। তিনি তার স্ত্রী এবং তার অনাগত বাচ্চার জন্য প্রচণ্ড টেনশনে থাকতেন। তিনি তাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন। এবং এই ঘটনার পরের দিন রোড অ্যাক্সিডেন্ট আমার চাচা মারা যায়, এবং সেই রোড অ্যাক্সিডেন্ট বীভৎস একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল। এই ঘটনা ঘটার পরে আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়।
এবং সে আমার কাছে এসে হাত পা ধরে জড়াজড়ি করে কান্নাকাটি করে মাফ চাওয়া স্টার্ট করে। তিনি আমাকে বলে, ফুলি তুই আমাকে মাফ করে দে মা, ফুলি তুই আমাকে মাফ করে দে, তোর মা ফেরত চলে আসছে, ও আমাকেও শেষ করে দিবে, তোর মাকে বল আমাকে যাতে কিছু না করে, আমি তোকে আর কোনো অত্যাচার করব না মা। কিন্তু যার প্রতিশোধ যে নিতে এসেছে সে সেই প্রতিশোধ নিয়েই যাবে। ঠিক পরের দিন আমার বাবার সমস্ত শরীর ফোড়া দিয়ে ভরে যায়। বড় বড় আকারের প্রচণ্ড পরিমাণে ফোড়া হয় আমার বাবার গায়ে, এবং সেগুলা ফেটে বিশ্রী একটি পানি বেরোতে থাকে, সাথে সাথে বিশ্রী একটা গন্ধ। আমার দাদি বলে, তোর বাবাও আর থাকবে না, যে অত্যাচারটা করেছে মেয়েটার উপর ঠিকই নিতে চলে আসছে। এবং সেদিন রাতেবেলা আমার বাবা এই ফোড়ার ব্যথা সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এই ঘটনার প্রায় আজকে 12 বছর হয়ে গেছে। আমি এখন ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে। আমার দাদিরও এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 4 বছর হয়ে গেছে। খুব ভালো একজন মানুষ ছিলেন আমার দাদি, আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, এত সব কিছুর মাঝেও আমাকে আগলে রেখেছিলেন। এখন আমি ঢাকায় আমার খালা খালুর বাসায় থাকছি এবং আমার নিজের ফিউচার সেট করার ট্রাই করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ রূপক ভাইয়া, এরকম সুন্দর একটি শো চালানোর জন্য যেখানে আমরা আমাদের নিজেদের ঘটনাগুলো শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবারে বাবা, কি ভয়ঙ্কর একটা ঘটনা ছিল ভাই। আমার স্টোরিটা পড়তে এবং ফার্স্ট টাইম যখন স্টোরিটা পড়েছি আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। থ্যাংক ইউ সো মাচ, যেহেতু আপনি নিজেকে ফুলি হিসেবে সম্বোধন করেছেন। আমি আপনার আসল নাম বলছি না, বাট থ্যাংক ইউ সো মাচ ফুলি আপু আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আপনি চাইলে আপনার সাথে এবং আপনার আশপাশের মানুষদের সাথে ঘটনা আপনি শেয়ার করতে পারেন। এবং সুপ্রিয় শ্রোতা, আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা চাইলেও বিভিন্ন ধরনের ঘটনা আমাদের শেয়ার করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।